বাংলাদেশের বুক চিরে বয়ে চলা পদ্মা, আর তার পাশেই গড়ে ওঠা ইলিশের অন্যতম রাজ্য মাওয়া, যেখানে এক প্লেট ভাজা ইলিশ শুধু খাবার নয়, যেন এক টুকরো অনুভব। আর আজ আমরা যাচ্ছি সেই স্বাদ নিতে, রেল লাইন ধরে নদীর ধারে। সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ রোমিংয়ের আজকের নতুন ভ্রমণ কাহিনীতে। আজ আমরা যাচ্ছি ঢাকা শহরের ব্যস্ততা থেকে একটুখানি দূরে, নদীর ধারে, যেটা কিনা মাওয়া ঘাট নামে পরিচিত। আর আমরা এই নতুন ট্যুরে যাত্রা করব মধুমতি এক্সপ্রেস ট্রেনে, আর শেষ করব সুস্বাদু ইলিশ মাছ ভাজা, ইলিশের লেজ ভর্তা, আর নদীর পাড়ে এক ঝলক প্রকৃতি উপভোগ করে। তাহলে চলুন আমাদের এই ভ্রমণ শুরু করা যাক, একটা দিন, কিছু স্বাদ আর অনেকটা ভালো লাগা নিয়ে। তো মাওয়া যাওয়ার উদ্দেশ্যে আমাদের ট্রেন হচ্ছে বিকাল 3টার সময়। আমি কাকরাইল থেকে এখন হচ্ছে কমলাপুর যাচ্ছি, সেখানে আমার ভাই ওয়েট করতেছে। তো দুজন একসাথে ট্রেনে উঠবো। আর আজকের ওয়েদারটা হচ্ছে একটু মেঘলা মেঘলা, সো দেখা যাক কি হয়। তো আমি কিছুক্ষণের মধ্যেই রিক্সায় করে কাকরাইল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসি, যেখানে আমার ভাই দাঁড়ানো আছে। আর আমাদের টিকিট কিন্তু আগে থেকেই কাটা ছিল মধুমতি এক্সপ্রেসের, যেটা হচ্ছে ঢাকা থেকে পদ্মা ব্রিজ হয়ে রাজশাহী যায়। তো আমরা সেই ট্রেনটাই এক্সপিরিয়েন্স করতে চাচ্ছিলাম এবং সেটাই করেছি। মাওয়া যেতেছে নাকি? আর এই মধুমতি এক্সপ্রেস ট্রেনটা কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, যেটা কিনা মূল স্টেশনে ঢুকে হাতের ডান দিক দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেদিক দিয়ে গেলেই আপনি পাবেন। তো আমরা যাওয়ার সাথে সাথে দেখি ট্রেনটা অ্যাকচুয়ালি রাজশাহী থেকে ঢাকায় এসেছে মাত্র। তো তখন বুঝলাম যে এটা কিছুটা হয়তো লেট করতে পারে, যেহেতু সবাই নামবে, এরপর আবার ছাড়ার প্রস্তুতি নেবে। তো আমরা আমাদের ট্রেনের টিকিটটা পেয়ে যাই, সিটটা পেয়ে যাই। আর আমি উইন্ডো সিটে বসি কিছু ছবি টবি করার জন্য। তো একটা সময় আমাদের ট্রেনটা ছেড়ে দেয়, কিছুক্ষণ লেট হয়, কিন্তু ট্রেনটা ছাড়ার পরেই মন একদম ফুরফুরে মেজাজে চলে আসে। আর এই লাইনটা যেহেতু আমাদের জন্য নতুন ছিল, আর বেসিক্যালি এই লাইনটা কিন্তু অন্যান্য লাইনের তুলনায় এমনিতেও নতুন। রাজশাহী যে ট্রেনটা যায় নর্মালি ঢাকা থেকে, সেটা কিন্তু এই রুট দিয়ে যায় না, এই রুটটা পদ্মা সেতু হওয়ার পরে করেছে। তো একবার যখন যাত্রা শুরু করলো, প্রথম দিকে কিন্তু শহরের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো সেগুলো আমাদের নজরে পড়লো, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি এইভাবে কখনো দেখা হয় নাই এই সাইড থেকে। একটু পর থেকেই যতই সামনে আগাচ্ছিলাম সৌন্দর্য যেন বাড়ছিল। নদী, আকাশ, সবুজ, প্রকৃতি সবকিছু মিলেমিশে এক দারুণ পরিবেশ সৃষ্টি করেছিল। আসুন কথা না বাড়িয়ে কিছুটা এনজয় করি এই ট্রেন জার্নিটা। অবশেষে মধুমতি এক্সপ্রেসে করে ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে যাত্রা প্রায় শেষের দিকে। এই সময়টা কিভাবে যে কেটে গেল আসলে আমরা কেউই বুঝতে পারিনি, কারণ আমাদের কাছে মনে হচ্ছিল এই যাত্রা যেন আরও অনেক দীর্ঘ হয়, কারণ রাস্তার আশেপাশে সৌন্দর্য দেখেই সময় কেটে যাচ্ছিল। বাট ফাইনালি আমরা যেহেতু স্টেশনে এসেছি, আমরা নামলাম এখান থেকে। নেমে মাওয়া স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় গিয়ে আছে। তো স্টেশনটা ছোট, কিন্তু আপনার একদম ক্লিন, মানে আপনি যেদিকেই তাকাবেন দেখবেন সব কিছুই একদম নতুন, কাজগুলো একদম নতুন, কোথাও কোনো তেমন একটা ময়লা আবর্জনা আপনার চোখে পড়বে না। তো আমরা মাওয়া স্টেশনে নেমে মাওয়া স্টেশনটার যে সামনের দিকটা সেদিকে যাচ্ছিলাম। আর ট্রুলি স্টেশনের এই পার্টটা যতটুকু ভালো লাগলো, মাওয়া স্টেশনের সামনের যে পার্টটা এখন দেখবেন, এই যে এই পার্টটা, এটা কিন্তু মানে
ইউরোপে আমরা রাস্তাঘাট যেরকম দেখি যে বৃষ্টি হলেও কোনো কাদা নাই, এরকম একটা ফিল দিচ্ছিল এই জায়গায়। মানে জিনিসটা এতটাই নতুন এবং এখানে মানুষের আনাগোনা কম থাকার কারণে মানে একদম ফ্রেশ ফ্রেশ একটা ভাইব দিচ্ছিল, যেটা দারুণ লাগতেছিল। আর তার সাথে মেঘলা ওয়েদার, সব কিছু মিলে খুবই ভালো। তো আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা মাওয়া এই রেল স্টেশনের এখানে কিন্তু একটা আন্ডারপাস আছে, আর এই আন্ডারপাস দিয়ে আপনি রাস্তার এদিক থেকে ওইদিকে চলে যেতে পারবেন। আর আমাদেরকে মেইন রোডে যেহেতু যেতে হবে, তাই আমরাও এই আন্ডারপাসের এক্সপিরিয়েন্স নিলাম। আসেন দেখে নেওয়া যাক এই আন্ডারপাসের ভেতরে কি কি আছে আর জিনিসটা কেমন। এটা হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশনের একদিক থেকে আরেক দিকে যাওয়ার আন্ডারপাস। একদম নতুন হওয়ার কারণে, আরে বাবা এটা কি লিফট? সর্বনাশ, সেই অবস্থা, একদম নতুন কাজ, যার কারণে এখানে কিন্তু কোনো মানুষজন নাই, খালি। সব তো এখন কি করবো, কেউ ধরলে কি করবো? হ্যাঁ, এটা তো মনে হচ্ছে কারাগারের মতো। এই যে এদিকে কেসগুলা, চলন্ত সিঁড়িও আছে। একদম নিউ, নিরিবিলি, পুরা কথার প্রতিধ্বনি হইতেছে। কারাগার থেকে মুক্তি পাওয়া দুই আসামি আমরা, মাওয়া কারাগার এটা। তো কারাগারে, সরি, মাওয়া আন্ডারপাসে আরেক প্রান্ত হচ্ছে এটা। আরে সব ক্লিয়ার লাগতেছে না বৃষ্টির জন্য? এমনি তো এদিকে সব নতুন, সবুজ, বৃষ্টিতে সবুজ হয়ে গেছে। এই হচ্ছে হাইওয়ে, এটা হচ্ছে এদিকে ফরিদপুর যাওয়ার রোড আর কি। আর এইদিকে তো হচ্ছে গুলিস্তান, ঢাকা। আর এই আন্ডারপাস দিয়ে আমরা চলে আসি রাস্তার অপর প্রান্তে। আর এখান থেকে একটা অটো ঠিক করি একদম মাওয়ার যে ঘাট, মানে নতুন ঘাট যেটা শিমুলিয়া ঘাট, সেই জায়গা পর্যন্ত 70 টাকা করে। আর যাত্রাপথে দেখতে থাকি নতুন জায়গার আশেপাশের সৌন্দর্য, এবং এখানে যে বিভিন্ন জায়গায় হোটেল, সেগুলোও দেখছিলাম। এবং যাত্রাপথেই কিন্তু যে হিলসা প্রজেক্টটা আমরা ফেসবুকে দেখেছি, যেটা অনেক কস্টলি, সেটাও পড়ে, এবং আমরা সেটাও এখান থেকে দেখি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা মূল জায়গায় চলে আসি, যেখানে মাওয়াতে যারা ঘুরতে আসে এবং মূলত ইলিশ খেতে আসে, তারা যেসব হোটেলগুলোতে খেয়ে থাকে, এই হচ্ছে সেই জায়গা। এবং এখানে কিন্তু অসংখ্য হোটেল আছে। তো আপনারা যাচাই বাছাই করে বা আপনাদের পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগে, আপনারা কিন্তু যে কোনো একটাতে চলে যেতে পারেন। তো আমার ভাই চয়েস করলো কাঁচা লঙ্কা, কারণ এখানে সামনে অনেকগুলো বাইক দেখলো, আর সে বললো যে বাইকাররা তো অনেক সময় ব্লগার হয়, তারা তো ভালো দোকানেই আসবে। তো আমিও তার কথায় রাজি হয়ে গেলাম, আর অবশেষে আমরা কাঁচা লঙ্কাতেই আসলাম ইলিশ খাওয়ার জন্য। কি অবস্থা ভাই মাছের? এগুলো কেমন নেন প্রাইস? এগুলো পিস হিসেবে বিক্রি করি 1200, 1300, 1000, 1100, 700, 800 গ্রাম মাছ। আবার কেজি নিতে হবে 1900 টাকা কেজি, 1800 টাকা কেজি। বর্তমানে মাছের দাম একটু বেশি। কম কেমন এখন বর্তমানে মাছের দাম বেশি। ছোটো মাছ দিল 1700, এখন সর্বনিম্ন কত? 1700। 1700। ছোটো মানে ছোটো সাইজ মাছ ছিল 500-600 গ্রাম মাছ। মাছ দেখার পর আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটা মাছ অর্ডার দিলাম। যেহেতু আমরা মাত্র 2 জন, তো আমরা একটা ছোট মাছ অর্ডার দিই। আর বসার জন্য আমরা এই জায়গায় আসি, এখানটা হচ্ছে এসি পার্ট, আর একটা হচ্ছে নন এসি কম্পার্টমেন্টও আছে। তো যেহেতু একটু গরম লাগছিল জার্নি করে এসে, আমরা এখানে আসি। 4 পিস করে বাকিটা হচ্ছে ভর্তি দিয়ে দিন। জাঙ্গো বড় ভাই ছবিটা সুন্দর মতো লয়ে বড় ভাই দেখেন তো এদিকে ভিডিও এরা ইউটিউবে ছাড়ে। বড় ভাই তাকায় আসো। মাছ কাটাকাটি শেষ, এই পর্যায়ে চলুন দেখা যাক জিনিসটা তারা কিভাবে প্রসেস করে। কি কি দেন ভাই?
লবণ, মরিচের গুঁড়া, হলুদ, এই 3টা জিনিস। মাছ ভাজি হয়ে যাওয়ার পর যে লেজের পিসটা ছিল সেটা নিয়ে এবার ইলিশের লেজ ভর্তা করার পালা। এবং জিনিসটা একটু ইউনিক, আর এটার হাইপটা এত বেশি এই জায়গায় যে আমরা এটা খাওয়ার জন্য মুখিয়েছিলাম। রান্নার পালা তো শেষ হলো, এখন সময় হয়েছে খাওয়া দাওয়া করার। আর পেটে এত বেশি ক্ষুধা ছিল, কারণ তখন সময় প্রায় কিন্তু 5টার উপরে বাজে, বিকাল 5টার উপরে। তো চলুন দেখা যাক খাবার দাবারের টেস্ট কেমন ছিল। শুরু করা যায় নাকি? ইলিশের ভাজি, ইলিশের ভর্তা, আর ডাল। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা। দেখি ইলিশের লেজ ভর্তা কেন এত বেশি জনপ্রিয়। আগে হঠাৎ করে কি আইডিয়া ছিল ভালোই। আমি ভাবছিলাম ঝাল নাকি আর বেশি হবে, ঝাল ঠিক আছে, ঝাল বেশি যায়, মজা আছে নাকি? বেগুন ভর্তা আর হচ্ছে ডিম। ডিম ইলিশের ডিম তো ভালো লাগবেই অবশ্যই। সেই সেই তার উপরে আজকে পরিবেশটাও ঠান্ডা ঠান্ডা বৃষ্টি। এই পর্যায়ে আসল জিনিস ইলিশ ভাজা, সাথে ডিম দিয়ে। এটা তো কাঁচা লঙ্কা না, বেশি করে দিল। আমি খাবো না, রাখো। ইলিশের তবে ভর্তাটা আসলে মজা। সো ফাইনালি খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল, কিন্তু তার মধ্যেও ইলিশের লেজ ভর্তাটা সবার আগে থাকবে, আর তার সাথে বাদবাকি সব কিছুই বেশ ভালো ছিল। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে রান্না করার সময় যে সরিষার তেলটা, এটা কিন্তু আপনাদেরকে কিনে নিতে হবে। যেমন আমরা একটা ছোট বোতল কিনে নিয়েছিলাম 100 টাকা দিয়ে। তো আমাদের জম্পেশ খাওয়া দাওয়াটা শেষ হলো, অ্যান্ড পেট শান্ত তো জগৎ শান্ত। বাট ব্যাপারটা হয়েছে আমরা মাত্র 2 জন থাকার কারণে খাওয়া দাওয়াটা একটু বেশিই হয়ে গিয়েছে। তো যাই হোক, একদম ভরা পেটে এখন আমরা একটু হাঁটাহাঁটি করব, ঘুরে দেখবো আশেপাশের সব কিছু। তো আমরা প্রথমেই গেলাম একদম শিমুলিয়া ঘাটে। সেখানে গিয়ে কিছুক্ষণ আমরা একটু ড্রোন উড়াই এবং আশেপাশের সৌন্দর্যটা পর্যবেক্ষণ করি। তো চলেন আপনাদেরকে একটু ড্রোনের ভিডিও দেখাই।
এই পর্যায়ে আমরা চলে আসি ঘাটের অন্য একটা প্রান্তে, এবং এই জায়গাটা কিন্তু আগের জায়গা থেকে বেশ কোলাহলপূর্ণ। এখানে যেমন পর্যটকের সংখ্যাও বেশি, তেমনি এখানে কিন্তু দোকানপাটও অনেক বেশি। আর এই ঘাটে আপনারা চাইলে এখান থেকে বোট রাইড নিতে পারবেন। এই ঘাটেই সবসময় এখানে নৌকা থাকে, তো যার যার ইচ্ছা তারা হচ্ছে এখান থেকে ভাড়া নিয়ে বিভিন্ন দিকে ঘুরে টুরে আসে। তো আমরা আর এখন নৌকায় উঠি নাই, আমরা জাস্ট এই জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করছিলাম। আর নদীর পাড় যেহেতু, স্বাভাবিকভাবেই এই এলাকাতে বাতাস থাকে, তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা দারুণ পরিবেশ সৃষ্টি হচ্ছিল। আর যতই সন্ধ্যা হচ্ছিল ততই কিন্তু বাতাসের পরিমাণটাও বাড়তেছিল। এই ঘাট থেকে আপনি যেমন নৌকায় উঠতে পারবেন, পাড়ে খাওয়া দাওয়া করতে পারবেন, তার পাশাপাশি পর্যটকরা কিন্তু এখান থেকে নানান রকমের হস্তশিল্প বা কারুকার্যের জিনিসগুলোও কেনাকাটি করতে পারবেন এখানে থাকা বিভিন্ন দোকানগুলো থেকে। আর পাশাপাশি নদীর পাড় ঘেঁষে যে দোকানগুলো, সেগুলোও কিন্তু দেখার মতো সুন্দর, এবং এখানে আপনার মন ভালো করেই দিবে। আবার এই ঘাটকে কিন্তু মিনি কক্সবাজার বললেও খুব একটা ভুল হবে না, কারণ কক্সবাজারের মতোই এখানেও আছে অনেক ধরনের সিট, যেখানে আপনি শুয়ে বসে পরিবার পরিজনের সাথে সময় কাটাতে পারেন। একটা সুন্দর একটা মুহূর্ত কাটবে আপনার নদীর বাতাসে। সব ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া শেষ হলো, তার সাথে সন্ধ্যাও হলো। সময় হয়েছে ঢাকায় ফেরার, কিন্তু মন পড়ে আছে এই মাওয়া ঘাটে। যেহেতু এখান থেকে ঢাকা গুলিস্তানের বাসগুলো রাত্রে 8:30 পর্যন্তই চলে, তাই আমরা খুব একটা রিস্ক না নিয়ে এখান থেকে রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। আর এভাবেই আমাদের আজকের ট্রিপটি শেষ হলো। আমাদের এই জার্নিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি পরের বার এরকম আরও একটা নতুন গন্তব্যে নতুন গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, ঘুরে বেড়ান আর দেশের সৌন্দর্য উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে।